প্রথমেই কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের নমস্কার জানিয়ে আরম্ভ করছি আজকে ধারাবাহিক সম্পাদকের সিন্দুক খুলে। আজকের পর্বে রয়েছে বোরাকের নতুন দিগন্ত সাপ্তাহিকের 8ই মে থেকে 14ই মে 2026 ইংরেজি এই সপ্তাহের অতি সংক্ষিপ্ত আলোচনা। ইউটিউবে বিস্তারিত আলোচনা করার অবকাশ নেই, তাই লেখকের সৃজনকর্ম কেবল স্পর্শ করেই যাচ্ছি। বরাকের নতুন দিগন্ত সাপ্তাহিক শিলচর শ্যামাপ্রসাদ রোড থেকে প্রতি সপ্তাহে অনলাইন অফলাইন হিসেবে বেরোচ্ছে। এই পত্রিকার সার্বিক দায়িত্বে রয়েছেন প্রধান সম্পাদক হিসেবে কবি ও প্রকাশিকা মিতা দাস পুরকায়স্থ। এই পত্রিকার সম্পাদকীয় ও সাহিত্য বিভাগ অত্যন্ত সমৃদ্ধ। পত্রিকার স্থানিক সংবাদের সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক সংবাদও নিয়মিত রয়েছে। তাহলে বলে নিচ্ছি এবার সম্পাদকীয় সীমান্তের ছায়া, গণতন্ত্রের দায়, বুথ পূর্ববর্তী এবং বুথ পরবর্তী পর্যালোচনা করে সত্য কথন লিখেছেন সম্পাদক। এই সম্পাদকের কিছু অংশ পাঠ করলে দর্শক সম্পাদকের ভাবনা বুঝতে পারবেন তিনি কি বলতে চেয়েছেন। এই মুহূর্তে প্রয়োজন 3টি জিনিস: প্রশাসনিক নিরপেক্ষতা, রাজনৈতিক সংযম এবং সামাজিক সচেতনতা। প্রশাসনকে দলীয় অভিযোগের ঊর্ধ্বে উঠে আইন শৃঙ্খলা বজায় রাখতে হবে। রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে যে উত্তেজনা আগুন একবার ছড়িয়ে পড়লে তা শেষ পর্যন্ত কারো নিয়ন্ত্রণে থাকে না। আর নাগরিক সমাজকে এগিয়ে আসতে হবে সহনশীলতার পক্ষে। শিক্ষক, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী সকলের ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ, কারণ সমাজ শুধু রাজনৈতিক স্লোগানে তৈরি হয় না, সমাজ তৈরি হয় সংস্কৃতি, যুক্তিবোধ এবং মানবিক চর্চার মাধ্যমে। সংবাদ মাধ্যমের ভূমিকাও এখানে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সংবাদ যদি উত্তেজনার উপাদান হয়ে ওঠে তবে তা সমাজকে আরো বিভক্ত করে, কিন্তু সংবাদ যদি তথ্য বিশ্লেষণ এবং বিবেকের জায়গা থেকে উঠে আসে তবে তা সমাজকে সচেতনতা করাতে পারে, তা সমাজকে সচেতন করতে পারে। গণমাধ্যমের কাজ কোনো পক্ষে প্রচারযন্ত্র হয়ে ওঠা নয়, বরং সত্যের প্রতি দায়বদ্ধ থাকা। বিশেষত সীমান্ত ও সাম্প্রদায়িক সংবেদনশীলতার প্রশ্নে সংবাদ মাধ্যমকে আরো সতর্ক ও দায়িত্বশীল হতে হবে। আমরা এমন এক সময় দাঁড়িয়ে আছি যখন সীমান্ত শুধু ভূগোলের বিষয় নয়, এটি মনস্তত্ত্বের বিষয় হয়ে উঠেছে। কাঁটাতারের বেড়া যেমন মাটিকে ভাগ করে, তেমনি বিদ্বেষের রাজনীতি মানুষের মনকেও বিভক্ত করে দেয়। তাই আর সবচেয়ে বড় প্রয়োজন আলোচনা, সহনশীলতা এবং যুক্তিনির্ভর রাজনৈতিক সংস্কৃতি। গণতন্ত্রের সৌন্দর্য প্রতিপক্ষকে ধ্বংস করার মধ্যে নয়, বরং ভিন্ন মতকে সহ্য করার ক্ষমতায়। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কিছু রাজনৈতিক মহল, উগ্র জাতীয়তাবাদী গোষ্ঠী এবং সামাজিক মাধ্যম কেন্দ্রিক প্রচারে ভারত বিরোধী বক্তব্য ক্রমশ তীব্র
হয়েছে। সীমান্তে কাঁটাতারের বেড়া, অনুপ্রবেশ রোধ, বিএসএফ এর কড়াকড়ি কিংবা পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তনকে কেন্দ্র করে নানা উস্কানিমূলক মন্তব্য প্রকাশে এসেছে। কিছু চরমপন্থী গোষ্ঠীর তরফে তথাকথিত বৃহত্তর বাংলাদেশ এর মতো বিপজ্জনক ধারণা প্রচারিত হয়েছে, যা নিছক আবেগ নয়, আঞ্চলিক স্থিতিশীলতার পক্ষেও উদ্বেগজনক। যদিও বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক অবস্থান বহু ক্ষেত্রেই কূটনৈতিক ভারসাম্যের পক্ষে, তবুও সামাজিক ও রাজনৈতিক স্তরে ভারতবিরোধী হুমকি ও মনোভাবের এই বুদ্ধি উপেক্ষা করার মতো নয়। বাদকে তাই একদিকে যেমন কূটনৈতিক সংযম বজায় রাখতে হবে, তেমনি সীমান্ত নিরাপত্তা ও আভ্যন্তরীণ স্থিতিশীলতার পক্ষে আরও সতর্ক বাস্তববাদী হতে হবে। কারণ বন্ধুত্ব তখনই স্থায়ী হয় যখন তা পারস্পরিক সম্মান ও দায়িত্ববোধের উপর প্রতিষ্ঠিত হয়। বরাকের নতুন দিগন্ত বিশ্বাস করে শক্তিশালী সীমান্ত যেমন জরুরি, তেমনি শক্তিশালী সামাজিক সম্প্রীতিও সমান গুরুত্বপূর্ণ। রাষ্ট্রকে সজাগ থাকতে হবে, কিন্তু সমাজকে আতঙ্কে বাঁচতে দেওয়া যায় না। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে, মতভেদও থাকবে, কিন্তু সেই মতভেদ যদি মানুষের ভেতরে ঘৃণার স্থায়ী প্রাচীর তৈরি করে, তবে একদিন গণতন্ত্র শুধু আনুষ্ঠানিক কাঠামো হয়ে থাকবে, তার আত্মা হারিয়ে যাবে এবং তখন হবে আমাদের সবচেয়ে বড় পরাজয়। সম্পাদকের সঙ্গে আমরাও একমত। আমাদের চৈতন্যকে নাড়া দিয়ে সঠিক ও যথার্থ কথা সম্পাদক লিখেছেন। একটি অন্য স্বাদের গদ্য রচনা, মুক্তদানার ঝিকিমিকি আন্দামান। অর্চনা দাস ভ্রমণ কাহিনী লিখেছেন। তার ভ্রমণ কাহিনী বেড়ানো গল্প মুক্তদানার ঝিকিমিকি আন্দামান পাঠ করে লেখকের বৈচিত্র্য অভিজ্ঞতার সঙ্গে আমরাও পাঠক সঙ্গী হলাম। তিনি গল্পের আমেজ এনেছেন তার এই গদ্য লেখায়। আমার লেখা শিলাবতী চোরের বৃত্তান্ত ঐতিহাসিক গবেষণাধর্মী মনস্তাত্ত্বিক উপন্যাস। বরাকের শেষ সাজা গোবিন্দচন্দ্র নারায়ণ ও ইন্দুপ্রভার জীবন ঘিরে এই উপন্যাস ইতিহাসের সন্ধিক্ষণের আখ্যান। এই পর্বে বিদ্রোহীদের চক্রান্তের কথা আছে, কিভাবে তারা ফাঁদ তৈরি করছেন, কিভাবে কাজা শেষ হলে গোবিন্দচন্দ্র নারায়ণকে হত্যা করবেন, তার পরিকল্পনার কথা গা ছমছম করা পর্ব। আপনার পড়বেন, মতামত দেবেন। এই পর্ব আমি বিস্তারিত পড়ার সুযোগ নেই। রবীন্দ্রনাথের দৃষ্টিতে শিখ জাতি এক তত্ত্বভিত্তিক লেখা। কানাইলাল জানা রবীন্দ্রনাথের দৃষ্টিতে শিখ জাতি, রবীন্দ্রনাথের নিয়ে নতুন বিষয় নিয়ে আলোকপাত করলেন। আমরা অনেক কিছু জেনে ঋদ্ধ হলাম। তিনি সবসময় আমাদের নতুন কিছু উপহার দেন। এবারও তিনি আমাদের কাছে অত্যন্ত সমৃদ্ধ একটি লেখা, এটা ভালো একটি লেখা উপহার দিলেন। আমরা মুগ্ধ হলাম, আপ্লুত হলাম। কবি শাশ্বত বোস রামপুর হুগলি থেকে লিখেছেন, ছেলেটা মেয়েটা ও শব্দপুরা শ্রমিক দিবস। ছেলেটা
মেয়েটাও শব্দ পরিশ্রমিক দিবস। সেই ছেলেটা একটু দূরে লাল জমেছে গাছে, সেই ছেলেটা শব্দ শ্রমিক। আগুন কবি সাজে, সেই ছেলেটা সুতের উপর শঙ্কুচিলের মাখে, সেই ছেলেটা আবডালেতে একলা বসে থাকে। সেই ছেলেটা শব্দ দিয়ে তিনি ডিকশন তৈরি করেছেন। বারবার তিনি সেই ছেলেটার ব্যবহার করতে ব্যঞ্জনা বাড়িয়ে দিয়েছেন, অত্যন্ত ভালো লিখেছেন। আমি সম্পূর্ণ কবিতা পড়ছি না, শুধু স্পর্শ করে গেলাম। অত্যন্ত সুন্দর লেখা, প্রতীকী লেখা। শেষ অংশে তিনি লিখেছেন, সেই ছেলেটা এই মেয়েটার স্বদেশ গড়ার স্বপ্ন, আমার সে দেশ। সেই ছেলেটা এই মেয়েটার স্বদেশ গড়ার স্বপ্ন। এই যে পংক্তি মাঝে একটা আবেগের সঙ্গে এক প্রতীক রয়েছে, অত্যন্ত ভালো কবিতা হয়ে উঠেছে। আমি পড়ে নিচ্ছি। ধূসর বিকেলের ফ্রেম, কবি মিতা দাস পুরকায়স্থ লিখেছেন। তিনি কবিতাও লিখেন, গল্প লিখেন, সম্পাদনা করেন, নানান রকম সৃজনকর্মের সঙ্গে তিনি যুক্ত রয়েছেন। এই কবিতাও তিনি অন্য আঙ্গিকে লিখেছেন, অন্য একটা ভাবনা তার মাঝে কাজ করেছে। ধূসর বিকেলের ফ্রেম, আমি অংশ বিশেষ পড়ে নিচ্ছি, সম্পূর্ণ পড়ার সুযোগ নেই। রবীন্দ্র জয়ন্তীর প্রাককালে একটা শান্ত রং দাঁড়িয়ে থাকে পুরো দৃশ্যের কেন্দ্রে। এই নিয়ে তার কবিতা আরম্ভ। যেন পৃথিবীর সমস্ত কোলাহল থেকে সামান্য সরে থাকা একটি ব্যক্তিগত বিকেল। রাস্তারও ক্লান্তি থাকে, সারাদিন মানুষের যাতায়াত শেষে সে একটু নীরব হতে চায়। আকাশ নিচু হয়ে এলে চারপাশের সবুজগুলো ধীরে ধীরে চিন্তায় ডুবে যায়। দূরে দাঁড়িয়ে থাকা প্রাণীদের মতো সময় এদিক ওদিক ঘোরে, কোনো গন্তব্য ছাড়া। এই নিস্তব্ধতার মধ্যেই রবীন্দ্রনাথ যেন আবার উচ্চারণ করেন, বাংলা কেবল ভাষা নয়, মানুষের আত্মার আশ্রয়। অক্ষরের ভেতরে বেঁচে থাকে দেশ, সংস্কৃতি, স্মৃতি, প্রতিরোধ। তাই বাংলা ভাষায় রক্ষা করা মানে নিজের ভেতরের আলোকে ধুলো জর্জর অসততার দেখে যেতে না দেওয়া। একটা আবেদন রবীন্দ্রনাথের উচ্চারণ করে তিনি আমাদের কথাই বললেন, আমাদের বাংলা ভাষার কথাই বলেন। অক্ষরের ভেতরে বেঁচে থাকে দেশ, সংস্কৃতি, স্মৃতি, প্রতিরোধ। তাই বাংলা ভাষাকে রক্ষা করা মানে নিজের ভেতরের আলোকে ধুলো জর্জর অসুস্থতার দেখে না দেওয়া। বাংলা চর্চার মানে নিমগ্ন থাকার আবেদন তিনি তার কবিতায় জানালেন। আমি কবি কুন্তলা যে কলকাতাতে লিখেছেন বাজিমাত, তার কবিতার অংশ বেশি পড়ে নিচ্ছি। তার কবিতাও তিনি প্রতীক, কবিতা মানে প্রতীক, তবুও তার কবিতার মাঝে একটু কৌতুক আছে। যদি একটি শব্দ ব্যবহারের বাঁচার সংজ্ঞাটা যেত বদলে, তবে তাকেই আঁকড়ে ধরে গুছে যেত সব অপরাধ। শহর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে শয়তানের বসবাস, যেদিকে তাকাই ভয়ঙ্কর সব ছুচলো দাঁত। ওরা কৌশলে বলে, ভয় কি তোমার, আমাদের আছে নানান ফাঁদ, যে কোনো ফাঁদে লেখাতে পারো নাম। তবে তোমার দাঁতে না আছে করাতের ধার, না আছে রক্ত খোকো সুনাম। কেননা যেন আদুরে শিশুদের মতো সাজানো নিপাত নখগুলোতে আসছে খাবার তীক্ষ্ণতার অভাব।
গায়ে না আছে আষ্টে গন্ধ অত্যন্ত সহজাত। এই প্রতীক দিয়ে তিনি আমাদের সমাজের কথা তুললে বললেন, সমাজের একটা চাচিত তিনি তার কবিতা তুলে আনলেন। আমি শুধু বলি, আমার আছে একটি মাত্র অস্ত্র, যার ঘায়লে শত্রু হয় মিত্র, অসত্য হয় সত্য। যদি বলি একটু ধৈর্য ধরো, বিশ্বাস সে করো আশ্বাস, শশীতে ফেলো নিঃশ্বাস, তুমি একটি শব্দে করতে পারবে বাজিমা। শেষে তিনি এক মগ্নতার কথা বললেন, বিশ্বাসের কথা বললেন। কবিতাটি ভালো লাগলো। অন্য আঙ্গিকে লিখলেন বিশ্বদেব 12ই বরিশাল থেকে। এটাও একটি প্রতীকী কবিতা, এটা অন্য একটা আঙ্গিকে তিনি কবিতাকে সাজালেন, একটা গদ্য আঙ্গিকে সাজালেন। একজন ফুলমতি শ্রমের ভাষা। লোকে বলে মোস্তানদের সাথে কথা বলতে নাকি ভাষা জানতে হয়। এই একজন ফুলমতি শ্রমের ভাষার কবিতা তিনি অন্যভাবে তিনি কাজ করেছেন। আমি সম্পূর্ণ কবিতা পড়িনি, পড়তে যাচ্ছি না, একটু অংশ বিশেষ পড়ে নিচ্ছি। তার কবিতার আঙ্গিকে নানানভাবে তিনি পরীক্ষা নিরীক্ষা করেছেন। যেমন দেখা যাক, ফুলমতি এতক্ষণ ভীষণ খুশি ছিল মন্ত্রীর সাথে দেখা হয়েছে বলে, দুঃখ আর কষ্টের কথা বলেছিল সে। তবে এ বেটা হচ্ছে কি, এ তো মন্ত্রী নয়, মন্ত্রী সাগরেদ। ফুলমতি ছলছল কেঁদে ওঠে, বেদনাতে ডুকরে ওঠে বুক, সে বাকরুদ্ধ বসাহারা হয়। এখানে একটা চমক দিলেন কবি, একটা চাচিত তিনি তুললেন যা হচ্ছে চার চতুর্ধারে। তাই তিনি তার বিশ্বদেব 12ই তার কবিতায় তিনি উপস্থাপন করলেন। শেষ তবে তিনি লিখলেন, ভগবান দাঁড়ে এসে কড়া নাড়ে, দেবতারা খোঁজ নেয়, তো মন্ত্রী আর মন্ত্রীরা কোনো কিছু দেখেও দেখে না। যদিও চোখ অন্ধ হয়, দিন দিন মানুষের মনগুলো অন্ধ হয়ে গেছে। যদিও চোখ অন্ধ হয়, দিন দিন মানুষের মনগুলো অন্ধ হয়ে গেছে। এই প্রতীকের ভেতর দিয়ে তিনি সমাজের চাচিত তুলে ধরলেন। একজন ফুলমতি শ্রমের ভাষা কবিতার ভেতর দিয়ে সমাজের নগ্ন ছবি তুলে ধরলেন। অত্যন্ত সুন্দর কবিতা। তিনি এই সময়ের যা ঘটছে তার চতুর্ধারে, তা তিনি কৌতুক বিদ্রুপের ভেতর দিয়ে, নগ্ন ছবির ভেতর দিয়ে তুলে ধরে তিনি আমাদের সচেতন করে তুললেন। আমি সম্পূর্ণ কবিতা পড়িনি, অংশ বিশেষ পড়ছি। তাছাড়া আমার আজকে একটু চোখে একটু খুব অসুবিধা হচ্ছে পড়তে, তাই আমি মাঝে মাঝে থমকে যাচ্ছি, তবুও পড়ে নিলাম। চোখে আমার একটু ডিস্টার্ব দিচ্ছে আজকে, তাই সম্পূর্ণ কবিতা পড়তেও আমার কষ্ট হচ্ছে, তবু আমি পড়ে নিলাম। ইতিহাসের পাতা খুলে রবীন্দ্র জন্ম উৎসব লিখলেন রমজান আলী। এই লেখার মাঝে রবীন্দ্র জন্ম জয়ন্তীর শুরুর কথা তিনি লিখলেন, কিভাবে রবীন্দ্র জন্ম জয়ন্তী আরম্ভ হয়েছিল সেই ইতিহাসের পাতা খুলে লিখলেন। 1294 বঙ্গাব্দে 25 বৈশাখ 1887 খ্রিস্টাব্দের 7ই মে শনিবার রবীন্দ্রনাথ 26 বছর পূর্ণ করে 27 বছর বয়সে প্রবেশ করলেন আনুষ্ঠানিকভাবে। বাগ্নী সরলা দেবীর উদ্যোগে রবীন্দ্রনাথের প্রথম জন্মদিন পালন করা হলো। এ প্রসঙ্গে সরলা দেবী লিখেছেন, রবীন্দ্রনাথ প্রথম জন্মদিন উৎসব আমিই করাই। এই ইতিহাসের কথা, রবীন্দ্র জন্মজয়ন্তীর ইতিহাসের কথা আমরা জানা ছিল না, তিনি সুন্দরভাবে আমাদের উপহার দিলেন। এই সংখ্যায় অত্যন্ত সমৃদ্ধ লেখাগুলো আমরা পাঠ করলাম, অল্প আলোচনা করলাম। আজ আমার চোখের কিছু সমস্যা থাকায় সম্পূর্ণ পড়তে আমার কষ্ট হয়েছে,
তাই দর্শককে ক্ষমা চেয়ে নিচ্ছি, সম্পূর্ণ লেখাগুলো পড়তে পারেনি, হঠাৎ হুচট খেয়েছে। তবুও আমার ভালো লেগেছে এই লেখাগুলো আলোচনা করতে গিয়ে। বরাকে নতুন দিগন্ত একটি ভালো কাগজ হয়ে উঠেছে, এবং শুধু যে সাহিত্য বিভাগ থাকে তা নয়, সম্পাদকের পাশাপাশি কিছু উল্লেখযোগ্য সংবাদও থাকে। এই সংখ্যায় কমলাক্ষর দেবের একটা উল্লেখযোগ্য সংবাদ আমরা পেয়েছি, আমরা আপ্লুত হয়েছি। তিনি একজন অগ্রণী নেতা, তারকেও আমরা অভিনন্দন জানাচ্ছি। আজ এখানেই শেষ করছি। কবিতা উৎসব এরিকেশ অনুষ্ঠান শুনুন, দেখুন, আমাদের পাশে থাকুন। প্রকৌশলগত ত্রুটি রয়েছে, তবু আমরা চালিয়ে যাচ্ছি। আপনারা আমাদের পাশে থাকুন। আজকে আমার পড়তে গিয়ে একটু অসুবিধা হচ্ছে, আমার সম্প্রতি চোখের মাঝে একটু সমস্যা হয়েছে, তাই মাঝে মাঝে পড়তে গিয়ে আমি হুজুর খেয়েছি। তবুও আমি আজকে অনুষ্ঠানটা পড়ে নিলাম। নমস্কার।